আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম টাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। মিশিগান সিনেট প্রাইমারিতে বড় চমক, হ্যালি স্টিভেন্সকে হারিয়ে ডেমোক্রেটিক মনোনয়ন পেলেন প্রগতিশীল নেতা আব্দুল এল সাইয়েদ। কৃষি খাতে শ্রম সংকট মেটাতে বৈধ ওয়ার্ক ভিসা বাড়ানোর ইঙ্গিত মুলিনের, মন্তব্য ঘিরে ট্রাম্প সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইসলাম বিদ্বেষী হামলা নাকি ভিন্ন ঘটনা, যুক্তরাষ্ট্রের 4 আলোচিত কাণ্ডের তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, বদলে গেল পুরো চিত্র। এবং সরকারি স্বাস্থ্যসেবার কোটি ডলার আত্মসাতের অভিযোগ, 19 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা, তদন্তে বেরিয়ে এলো ভুয়া দাবির চিত্র। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। কোটি ডলারের প্রচারণা ও শক্তিশালী রাজনৈতিক সমর্থনকে পেছনে ফেলে মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে বড় জয় পেয়েছেন আব্দুল এল সাইয়েদ। কংগ্রেস উইমেন হ্যালি স্টিভেন্সকে হারিয়ে তিনি ডেমোক্রেটিক মনোনয়ন নিশ্চিত করেছেন। তার এই বিজয় প্রগতিশীল শিবিরের শক্তি বাড়িয়েছে। মিশিগান থেকে ওয়াশিংটন, এই জয়ের প্রভাব কত দূরে যাবে জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে বড় চমক দেখিয়েছেন আব্দুল এল সাইয়েদ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেস উইমেন হ্যালি স্টিভেন্সকে পরাজিত করে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিশ্চিত করেছেন তিনি। এই বিজয়ের মধ্য দিয়ে শুধু একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াই নয়, বরং ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। We all knew they were going to spend their money. We didn't know they were going to spend $70 million of their money. সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল এল সাইয়েদের জয়কে অনেক বিশ্লেষক প্রগতিশীল রাজনীতির একটি বড় সাফল্য হিসেবে দেখছেন। কারণ নির্বাচনের শেষ পর্যায়ে তাকে থামাতে ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতারা হ্যালি স্টিভেন্সের পাশে দাঁড়িয়েছিলেন। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার প্রকাশ্যে স্টিভেন্সকে সমর্থন দেন। বিদায়ী সিনেটর গ্যারি পিটারসও তারই পক্ষে ছিলেন। এছাড়া স্টিভেন্সের প্রচারণায় বিভিন্ন সুপার প্যাক ও বাইরের সংগঠন মিলিয়ে প্রায় $65 মিলিয়ন ব্যয় করা হয়। কিন্তু এত অর্থ ব্যয় এবং প্রতিষ্ঠিত নেতৃত্বের সমর্থনও শেষ পর্যন্ত এল সাইয়েদের বিজয় ঠেকাতে পারেনি। নির্বাচনী প্রচারণায় এল সাইয়েদ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কর্পোরেট অর্থের রাজনৈতিক প্রভাব কমানো এবং শ্রমজীবী মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি সিনেটর বার্নি স্যান্ডার্স, কংগ্রেস উইমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের সমর্থন পান। গাজা যুদ্ধ নিয়ে তার অবস্থান এবং ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্য সমর্থনও মিশিগানের মুসলিম ও আরব আমেরিকান ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এখন আগামী নভেম্বরে এল সাইয়েদের মুখোমুখি হবেন রিপাবলিকান প্রার্থী এবং সাবেক কংগ্রেসম্যান মাইক রজার্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে রিপাবলিকান মনোনয়ন নিশ্চিত করা রজার্স ইতিমধ্যেই সাধারণ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচন হবে 2026 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেট লড়াইগুলোর একটি, কারণ এই আসনের ফলাফলই নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্রের সিনেটে কোন দল সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবে। মিশিগান বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্য, তাই এখানকার প্রতিটি ভোট জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলে। আব্দুল এল সাইয়েদের এই জয় ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল শিবিরকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে। একই সঙ্গে এটি রিপাবলিকানদের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এখন সবার নজর নভেম্বরের সেই বহুল প্রতীক্ষিত নির্বাচনের দিকে, যেখানে নির্ধারিত হতে পারে শুধু একটি সিনেট আসনের ভাগ্য নয়, বরং যুক্তরাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির রাজনীতি থেকেই শুরু হয়েছে নতুন পরিবর্তন। নিউ ইয়র্কের জোহরান মামদানি এবং মিশিগানের আব্দুল এল সাইয়েদের উত্থান ঘিরে এখন চলছে ব্যাপক আলোচনা। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়, আবাসন সংকট, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক বৈষম্যের মতো বিষয়ের সামনে এনে তারা তৈরি করেছেন নতুন রাজনৈতিক বার্তা। তবে তাদের প্রগতিশীল অবস্থান নিয়ে যেমন সমর্থন রয়েছে, তেমনি চলছে বিতর্ক। আমেরিকার রাজনীতিতে এই নতুন সমীকরণ কতটা প্রভাব ফেলবে জানুন রিপোর্টে। আমেরিকায় ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। দলের প্রগতিশীল বা প্রোগ্রেসিভ শিবির এখন আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠছে। আর এই পরিবর্তনের সবচেয়ে আলোচিত 2 নাম হলো নিউ ইয়র্কের জোহরান মামদানি এবং মিশিগানের আব্দুল এল সাইয়েদ।
নিউ ইয়র্কে জোহরান মামদানির উত্থান প্রগতিশীল রাজনীতির নতুন আলোচনার জন্ম দিয়েছে। আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, গণপরিবহন উন্নয়ন এবং সাধারণ মানুষের অর্থনৈতিক চাপ কমানোর মতো বিষয়কে সামনে এনে তিনি তরুণ ভোটার, শ্রমজীবী মানুষ এবং অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সমর্থন তৈরি করেছেন। মামদানির রাজনীতি মূলত এমন একটি বার্তা দিয়েছে, সরকারের নীতির কেন্দ্রবিন্দুতে থাকা উচিত সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা। অন্যদিকে মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে আব্দুল এল সাইয়েদের জয় প্রগতিশীল শিবিরের জন্য আরেকটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল সাইয়েদ প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়াই করে ডেমোক্রেটিক মনোনয়ন নিশ্চিত করেছেন। তার প্রচারণায় গুরুত্ব পেয়েছে সবার জন্য স্বাস্থ্যসেবা, শ্রমজীবী মানুষের অধিকার, কর্পোরেট অর্থের রাজনৈতিক প্রভাব কমানো এবং অর্থনৈতিক বৈষম্য মোকাবিলা। এল সাইয়েদের এই জয় শুধু একটি নির্বাচনী ফল নয়, বরং ডেমোক্রেটিক পার্টির ভেতরে চলমান আদর্শিক পরিবর্তনের একটি প্রতীক হিসেবে দেখা হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে দলের মধ্যে মধ্যপন্থী ও প্রগতিশীল অংশের মধ্যে নীতিগত পার্থক্য রয়েছে। এল সাইয়েদের সাফল্য দেখাচ্ছে প্রগতিশীল বার্তা এখন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের ভোটারদের কাছেও গ্রহণযোগ্যতা পাচ্ছে। তবে এই উত্থান নিয়ে বিতর্ক কম নয়। সমালোচকদের মতে অতিরিক্ত বাম ঘেঁষা নীতি সাধারণ নির্বাচনে মধ্যপন্থী ভোটারদের দূরে সরিয়ে দিতে পারে। অন্যদিকে সমর্থকদের দাবি, স্বাস্থ্যসেবা, আবাসন, মজুরি এবং জীবনযাত্রার খরচের মতো বাস্তব সমস্যার সমাধান করতেই নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মামদানি ও এল সাইয়েদের সাফল্য ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। তরুণ প্রজন্ম ও নতুন ভোটারদের কাছে প্রগতিশীল রাজনীতি কতটা জনপ্রিয় হচ্ছে তারও একটি পরীক্ষা হয়ে উঠছে এই উত্থান। এখন সবার নজর আগামী নির্বাচনের দিকে, কারণ জোহরান মামদানি ও আব্দুল এল সাইয়েদের রাজনৈতিক যাত্রা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক রাজনীতির পরিবর্তিত চেহারার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যুক্তরাষ্ট্রের কৃষি, খাদ্য উৎপাদন ও অন্যান্য শ্রম নির্ভর খাতে দীর্ঘদিনের কর্মী সংকট মোকাবেলায় বৈধ ওয়ার্ক ভিসা কর্মসূচি সম্প্রসারণের কথা বলেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মুলিন। তবে তার এই মন্তব্য ঘিরে ট্রাম্পপন্থীদের একাংশের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক। পরে তিনি স্পষ্ট করেন, এটি অবৈধ অভিবাসীদের জন্য কোনো অ্যামনেস্টির প্রস্তাব নয়, বরং শ্রমিক সংকটে থাকা খাতগুলোতে বৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের বিষয়। ওয়ার্ক ভিসা ও আইস নিয়ে নতুন এই বিতর্কের সব তথ্য থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে আবারও তুমুল বিতর্ক, আর এবার সেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মুলিন। ওয়ার্ক ভিসা বাড়ানো এবং আইসের অভিযান নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একাংশের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ন্যাশনাল গভর্নর্স অ্যাসোসিয়েশনের সামার মিটিংয়ে মুলিন বলেন, যুক্তরাষ্ট্রের কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে এখনও বড় ধরনের শ্রমিক সংকট রয়েছে। তার মতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে কিছু খাতে বৈধ ওয়ার্ক ভিসা কর্মসূচি সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তিনি বলেন, বিদেশি শ্রমিক মানেই আমেরিকানদের চাকরি হারানো, এমন ধারণা সব ক্ষেত্রে সত্য নয়, বরং যেসব খাতে পর্যাপ্ত মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে না সেখানে বৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগ, উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এই বক্তব্য প্রকাশের পরই ট্রাম্পপন্থী মহলে সমালোচনার ঝড় ওঠে। সাবেক বর্ডার পেট্রোল কর্মকর্তা গ্রেগ বোফিনো মন্তব্য করেন, এমন বক্তব্য প্রশাসনের কঠোর অভিবাসন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফক্স নিউজের ভাষ্যকার টমি লাহারেনো বলেন, এই ধরনের নীতি সমর্থন করার জন্য ট্রাম্পের ভোটাররা ভোট দেননি। বিতর্ক বাড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের অবস্থান স্পষ্ট করেন মুলিন। তিনি জোর দিয়ে বলেন, অবৈধ অভিবাসীদের জন্য কোনো ধরনের অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদের আইনের আওতায় এনে আটক করা হবে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরত পাঠানো হবে। আইসের অভিযান নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। মুলিনের দাবি, সংস্থাটি এখন আর নির্বিচারে কর্মস্থল, ব্যবসা প্রতিষ্ঠান বা বড় স্টোরের পার্কিং এলাকায় অভিযান চালানোর কৌশল অনুসরণ করছে না, বরং গুরুতর অপরাধে অভিযুক্ত এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত ব্যক্তিদের লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অঙ্গরাজ্যগুলোর সহযোগিতায় এই কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
মুলিনের এই বক্তব্যে একদিকে যেমন বৈধ কর্ম ভিসা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়েও নতুন প্রশ্ন উঠেছে। ফলে অভিবাসন ইস্যু যে আবারও মার্কিন রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে তাই বলা যায়। আমেরিকা ইসলাম বিদ্বেষের অভিযোগে তোলপাড় হওয়া 4টি আলোচিত ঘটনার নেপথ্য সত্য নিয়ে নিউ ইয়র্ক পোস্টের অনুসন্ধানী প্রতিবেদন। প্রাথমিক প্রচারণায় যে ঘটনাগুলোকে ধর্মীয় বিদ্বেষ বলে দাবি করা হয়েছিল, পরবর্তী পুলিশি তদন্তে উঠে এলো সম্পূর্ণ ভিন্ন তথ্য। অভিযোগ বনাম চূড়ান্ত প্রমাণের এই স্পষ্ট ব্যবধান সংবেদনশীল বিষয়ে আবেগ নয়, বরং প্রমাণের গুরুত্বকেই মনে করিয়ে দেয়। সবকিছুর নিরপেক্ষ তথ্য আর পেছনের ঘটনা নিয়ে বিস্তারিত জানুন প্রতিবেদনে। কোনো হামলার পর মুহূর্তেই যদি সেটিকে ইসলাম বিদ্বেষী ঘৃণাজনিত অপরাধ বলা হয়, কিন্তু পরে তদন্তে উঠে আসে সম্পূর্ণ ভিন্ন তথ্য, তাহলে প্রশ্ন ওঠে সত্যটা আসলে কি? সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এমন 4টি আলোচিত ঘটনার কথা তুলে ধরা হয়েছে, যেখানে প্রথম দিকে ইসলাম বিদ্বেষের অভিযোগ ব্যাপকভাবে প্রচারিত হলেও পরবর্তী তদন্তে সেই দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ মেলেনি, অথবা ঘটনাগুলোর ভিন্ন ব্যাখ্যা সামনে এসেছে। প্রতিবেদন অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে একটি মসজিদের বাইরে এক ব্যক্তিকে গুলি করার ঘটনাকে শুরুতে সম্ভাব্য ইসলাম বিদ্বেষী হামলা হিসেবে বর্ণনা করা হয়। তবে তদন্ত শেষে পুলিশ জানায় ঘটনাটি ব্যক্তিগত বিরোধের জেরেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং ধর্মীয় বিদ্বেষের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একই সময়ে ভাইরাল হওয়া কোরআন পড়ানোর একটি ভিডিও নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়, কিন্তু পরে তদন্তে ভিডিওটির দাবি নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। এছাড়া ভারমন্টে 3 ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় শুরু থেকেই ঘৃণাজনিত অপরাধের অভিযোগ উঠলেও এখনও আদালতের মামলার বিচার চলছে এবং হামলার উদ্দেশ্য চূড়ান্তভাবে নির্ধারণ হয়নি। প্রতিবেদনটি আরও দাবি করেছে, কিছু মুসলিম অধিকার সংগঠন প্রাথমিক অভিযোগে প্রকাশে দ্রুত সক্রিয় হলেও পরে তদন্তের ফলাফল একই গুরুত্বে প্রচার করেনি। তবে এইসব সংগঠনের বক্তব্য ভিন্ন। তাদের মতে, যখন কোনো ঘটনায় বিদ্বেষমূলক উদ্দেশ্যের সম্ভাবনা থাকে, তখন পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানোই তাদের দায়িত্ব এবং সেটি কোনো অপরাধ প্রমাণের সমান নয়। সবশেষে এই ঘটনাগুলো একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। প্রাথমিক অভিযোগ, জনমতের প্রতিক্রিয়া এবং তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত এক নয়। তাই সংবেদনশীল যে কোনো ঘটনার ক্ষেত্রে আবেগ নয়, বরং নির্ভরযোগ্য তদন্ত ও আদালতের রায়ের উপরেই আস্থা রাখা উচিত। যুক্তরাষ্ট্রে মেডিকেইড ও মেডিকেয়ার জালিয়াতির বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে বিচার বিভাগ। পেনসিলভানিয়ায় হোম কেয়ার সেবার নামে কোটি ডলারের প্রতারণার অভিযোগে 19 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ, কেউ কারাগারে থেকেও সেবা দেওয়ার দাবি করেছেন, কেউ বিদেশে থেকেও ভুয়া বিল জমা দিয়েছেন। কিভাবে চলছিল এই বিশাল প্রতারণার নেটওয়ার্ক এবং কারা জড়িত, জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচির অর্থ জালিয়াতির অভিযোগে বড় ধরনের অভিযান চালিয়েছে বিচার বিভাগ। পেনসিলভানিয়ায় মেডিকেইড ও মেডিকেয়ারের অর্থ আত্মসাতের অভিযোগে 19 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বিচার বিভাগের ন্যাশনাল ফ্রড এনফোর্সমেন্ট ডিভিশন জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে হোম কেয়ার সেবার নামে ভুয়া দাবি জমা দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী তারা এমন সব সেবার বিল জমা দিয়েছেন যা বাস্তবে কখনো দেওয়া হয়নি। তদন্তকারীরা বলছেন, কিছু অভিযুক্ত ব্যক্তি কারাগারে থাকা অবস্থায়ও রোগীদের সেবা দেওয়ার দাবি করেছেন, আবার কেউ বিদেশে ভ্রমণে থাকা অবস্থাতেও মেডিকেইড থেকে অর্থ নিয়েছেন। এমনকি একজন অভিযুক্ত একই সময়ে একাধিক রোগীর সেবা দেওয়ার দাবি করে হাজার হাজার ঘন্টা ভুয়া হিসাব জমা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, এই অভিযানের অংশ হিসেবে ফিলাডেলফিয়ায় হেলথ কেয়ার ফ্রড স্ট্রাইক ফোর্স সম্প্রসারণ করা হয়েছে। এর লক্ষ্য হল স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের প্রতারণা বন্ধ করা এবং করদাতাদের অর্থ রক্ষা করা। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মেডিকেইড অর্থ সাধারণ মানুষের চিকিৎসা সহায়তার জন্য, প্রতারকদের লাভের জন্য নয়। যারা সরকারি স্বাস্থ্য কর্মসূচির অর্থ আত্মসাৎ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যসেবা, অর্থের নিরাপত্তা এবং প্রতারণা ঠেকাতে নতুন করে নজরদারি বাড়ানো হচ্ছে। 2 বছর পেরিয়ে গেলেও সিলেটের রাজপথে জুলাই আগস্টের আন্দোলনের স্মৃতি আজও অমলিন। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে সে আন্দোলন রূপ নিয়েছিল গণ আন্দোলনে।
আন্দোলনে প্রাণ হারিয়েছেন সাংবাদিক, শিক্ষার্থী সহ অনেকেই। ফিরে দেখা সেই রক্তঝরা দিনগুলোর গল্প লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে জানাচ্ছেন ফারজানা আফরোজ। 2024 সালের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠে সিলেট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, বন্দর বাজার, চৌহাট্টা, আম্বরখানা, আখালিয়া, মদিনা মার্কেট ও পাঠানটুলা সহ নগরের বিভিন্ন এলাকায় প্রতিদিনই মিছিল সমাবেশে যোগ দেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। 17 জুলাইয়ের পর আন্দোলন আরও বেগবান হয়, স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো নগরী। নাটকীয়ভাবে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং পুলিশের পক্ষ থেকে হামলা করা হয়েছিল, মেসগুলোতে রেইড দেওয়া হয়েছিল। তো এই ব্যাপারটা আসলে সরকারকে যে পতন, সে পতনটাকে নিশ্চিত করেছে। তো এখন আরও বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, যেমন আমাদের যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল, যারা কর্মসূচি কর্মপরিকল্পনা ঠিক করেছিল যে কীভাবে আমরা কর্মসূচি দিব, কোথায় কীভাবে প্রোগ্রাম করব, তো তাদেরকে তো সরকার সবসময় নজর দায়িত্বে রেখেছে, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, পুলিশ। তো আমরা আমাদের মেসে থাকতে পারিনি স্বভাবত, এক এক দিন এক এক জায়গায় থাকতে হয়েছে, অন্য সিম ব্যবহার করতে হয়েছে। তো আমাদের অবশ্যই সে দিনগুলো বা সে রাতগুলো ছিল অনেক বেশি বিপজ্জনক। যেমন এই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ ভাই, তিনিও কিন্তু রংপুরের সমন্বয়ক ছিলেন। তো আমরাও যেহেতু সমন্বয় করতেছিলাম, তো আমাদের প্রতিও নিঃসন্দেহে অনেক বেশি থ্রেট ছিল। তো এটা বলবো যে আল্লাহ তাআলার বিশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং খুনি হাসিনা এবং তাকে পরাজিত করেছেন। 19 জুলাই সিলেটের আন্দোলনের ইতিহাসে যুক্ত হয় এক বেদনাদায়ক অধ্যায়। কোর্ট পয়েন্ট, বন্দর বাজার এলাকায় আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। তার মৃত্যু শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো দেশকে নাড়া দেয়। সত্য অনুসন্ধানের পথে তার আত্মত্যাগ আজও স্মরণ করেন সহকর্মীরা। আমরা দেখেছি যে আন্দোলনের মধ্য দিয়ে অনেক ছাত্রছাত্রীদেরকে গুলিবিদ্ধ করা হয়েছে, অনেকে আহত হয়েছেন। বিগত 3 তারিখ আমিও নিজেই গুলিবিদ্ধ হয়েছিলাম চুয়াট্টা পয়েন্টে। যে আমাদের 19শে জুলাই, যে বিগত 24 সালে 19শে জুলাই আমার সহকর্মী তুরাবকে গুলি করে হত্যা করা হয়েছে। ছাত্রদের সাথে যদি বৈষম্য, ছাত্রদের সাথে বা সাধারণ জনগণের সাথে যদি এরকম মানে সরকার কর্তৃক এরকম বিশৃঙ্খলা হয়, তাদের দাবি দাবা যদি না মানা হয়, জোরপূর্বক যদি মানে ক্ষমতার অপব্যবহার করা হয়, তাহলে কোনো অভ্যুত্থান যেহেতু ছাত্ররা শিখে গেছে, আবারও হওয়ার সম্ভাবনা বেশি হতেই পারে। বলি জুলাইয়ের পরে 5 আগস্টে একটি কথা যদি বলি, চৌহাট্টা পয়েন্ট থেকে আমাকে কাঁধে তুলে শাহজালাল ভার্সিটিতে নিয়ে যাওয়া হয়েছিল। সেটি আমার জীবনে বলবো আমি একটি পাম্য। এবং আমার সাথে ছিলেন সবুজ ভাই, আমার সহকর্মী, যার সাথে আমি প্রতিদিন কাজ করতে নেমেছি। ওনার বাইকেই কিন্তু যে 19 তারিখ কিন্তু আমরা পিছনের গেট দিয়ে কিন্তু পলে আসি, ওনার বাইকে করে 4 জন আমরা। এই জুলাইয়ের কথা যদি বলি, এখন পর্যন্ত জুলাইয়ের যে সুষ্ঠু বিচার, এখনও দেখেন আমাদের শহীদ সাংবাদিক এটিএম তুরাব ভাইয়ের বিচার কিন্তু আমরা এখনও পাইনি। আমরা সেদিন লাশ নিয়ে ইবনে সিনা থেকে নিচে নেমেছিলাম, সেদিন আমাদেরকে টার্গেট করে পুলিশ গুলি করেছিল। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্টের শুরু, সংঘর্ষ আরও তীব্র হতে থাকে। 2 আগস্ট নগর জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 4 আগস্ট অসহযোগ কর্মসূচিতে সিলেট নগর ও গোপালগঞ্জে সংঘর্ষে প্রাণ হারান একাধিক আন্দোলনকারী। তাদের আত্মত্যাগ আন্দোলনের ইতিহাসে স্থায়ী স্থান করে নিয়েছে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের খবরে সিলেট জুড়ে বের হয় বিজয় মিছিল। রাজপথ জুড়ে ছিল উল্লাস, আবার ছিল স্বজন হারানোর বেদনাও। 16 জুলাই আমরা বন্দর কোর্ট পয়েন্টে ছাত্রলীগ, আমাদের কর্মসূচি ছিল শহীদ মিনার, চৌহাট্টা শহীদ মিনারে, কিন্তু ছাত্রলীগ অতর্কিতভাবে সেই কর্মসূচি আবার তারা শহীদ মিনারেই দেয়। ফলে আমরা আমাদের স্টুডেন্টদের রক্ষার্থে আমরা বন্দর পয়েন্টে সেই কর্মসূচি শিফট করি এবং আমাদের কর্মসূচি চলাকালে ছাত্রলীগ সশস্ত্রভাবে 1002 কর্মী সহ আমাদের উপর হামলা করে। আমি ব্যক্তিগতভাবে আহত হই, আরও আমাদের যে বন্ধুরা ছিলেন তারাও আহত হন এবং আমরা হাসপাতালে ওই টাইমে ভর্তি হতে হয়। কিন্তু আমরা আন্দোলন এরপরেও থামাইনি। আমাদের যে লড়াই ছিল সেই লড়াইয়ে আমরা এখনও, আমি মনে করি জুলাইয়ের যে লড়াই, এটা অনিঃশেষ লড়াই। এই লড়াই এখনও আমরা লড়ছি, এই লড়াই আমরা লড়ে যাব। 1 বছর পরও জুলাই আগস্টের সেই দিনগুলো ফিরে আসে মানুষের স্মৃতিতে।
কোর্ট পয়েন্টের রক্তাক্ত বিকেল, শাবিপ্রবির শিক্ষার্থীদের সাহসী অবস্থান, রাজপথের স্লোগান আর শহীদদের আত্মত্যাগ সব মিলিয়ে এটি শুধু একটি আন্দোলনের ইতিহাস নয়, সিলেটের মানুষের সাহস, প্রতিবাদ ও প্রত্যয়ের ইতিহাস। এ ছিল বাংলাদেশ টিভির প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।